নমস্কার, একটি মেয়ের গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার আমি বর্ণালী এসেছি আপনাদের কাছে নতুন একটি গল্পের সাথে। তবে আজ আমাদের গল্প একেবারে ভিন্ন স্বাদের, নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত হাড়। চলুন তাহলে শুরু করি আজকের গল্প, নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত হাড়। লোহার ফটকের ওপারে দুটো করাল দর্শন কুকুর। যে দৃষ্টিতে তারা আমার দিকে তাকাচ্ছিল সেটা বন্ধুবাচক নয়। এক পা এগিয়ে আবার 3 পা পিছিয়ে গেলাম। ফটকের বাইরে অনিশ্চিতভাবে দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ। ফিরে যাব? শ্যামবাজার থেকে এত দূর পয়সা খরচ করে এসে দুটো কুকুরের সঙ্গে দেখা করে ফিরে যাব? রায়বাহাদুর এইচএল চ্যাটার্জি ইনিই তো বটে, কিন্তু ডাকি কাকে? দারোয়ানের ঘরটা তো বন্ধ। ওদিকে বাগানের একপাশে, যেখানে চমৎকার গ্ল্যান্ডিফ্লোরা ফুটেছে, একটা মালি ঝাঁঝরি হাতে সেখানে কি যেন কাজ করছিল। আমাকে একবার দেখলো, তারপরে চোখে পড়েছিল কিনা কি জানে। না পড়াটাই স্বাভাবিক, কিন্তু কি করি? চাকরির উমেদার, বহু কষ্টে পরিচয়পত্র মিলেছে এখানকার। পিতৃবন্ধু বলে একটা কথাও শুনেছিলাম। রায়বাহাদুর একটা কলমের খোঁচা দিয়ে দিলেই হয়ে যেতে পারে চাকরিটা। কাজেই এ সময়ে আমাকে দেখে হয়তো কারো কৌতূহল উদ্গ্রীব হয়ে উঠবে। আপাতত সেই শুভ মুহূর্তের প্রতীক্ষা করা যাক। গেটের সামনে পায়চারি শুরু করে দিলাম। প্রসারিত রাসবিহারী অ্যাভিনিউ, মোটর, ট্রাম, মানুষের অবিচ্ছিন্ন স্রোতধারা, মাথার ওপর এরোপ্লেনের পাখার শব্দ, জাপানি দস্যুর আক্রমণ আশঙ্কায় পাহারা দিচ্ছে। দ্য লায়ন হ্যাজ উইংস, গড়গড় গড়গড় করে। পেছনে ক্রূর গর্জন। চমকে তাকিয়ে দেখি একটা মহাকায় কুকুর চলে এসেছে একেবারে গেট পর্যন্ত, আর লোহার রেলিংয়ের ভেতর দিয়ে বাইরে বের করে দিচ্ছে ভোঁতা সিক্ত নাকটা। চোখ দুটোতে সোনালি আগুন জলজল করছে, ঝলসে উঠছে দুটো গিনির মতন। কয়েকটা হিংস্র দন্ত বিকাশ করে আবার বলছে গড়গড় গড়গড় করে। লক্ষণ সুবিধার নয়। শাস্ত্রকারেরা বোধহয় কুকুরের মহিমা টের পায়নি কখনোই। গেটের সামনে থেকে আরও 2 পা দূরে এগিয়ে গেলাম। আশা ছাড়তে পারছি না। উমেদারের আশা অনন্ত। একটু দূরে মনোহর পুকুর পার্ক। আপাতত অবশ্য মনোহর নয়, বুভুক্ষুর কলোনি বসেছে সেখানে। নগরীর মিছিল, স্ফটিক জলে জোয়ারের টানে ভেসে আসা এক রাশ দুর্গন্ধ আবর্জনা। চিৎকার করছে, কলহ করছে, পরস্পরের মাথার থেকে উকুন বাজছে, জানোয়ারের মতন ঝুঁকে পড়ে কালো জিভ দিয়ে খাচ্ছে হাইড্রেনের ময়লা জল। সহানুভূতি আসে না, বেদনাও আসে না, শুধু একটা অহেতুক আশঙ্কায় মনটা শিউরে ওঠে, শিরশির করে। দেশজোড়া ক্ষুধা যেন মা কালীর মতন রসনা মেলে দিয়েছে। এ ক্ষুধার আগুন কবে নিভবে খেয়ে জানে। এক মুঠো ভাত আর 1 খাবলা বাজরাই কি এদের পক্ষে যথেষ্ট? আরও বেশি, আরও বেশি, এমনকি রাসবিহারী অ্যাভিনিউয়ের এই ছবির মতন বাড়িগুলো পর্যন্ত। বাতাসে একটা গন্ধের তরঙ্গ এলো না? না, বুভুক্ষদের নোংরা গন্ধ নয়, গ্ল্যাডিফ্লোরার উগ্র মধুর এক ঝলক সুরভি। আস্ফালনের চওড়া রাস্তা, কালো মার্বেল বাঁধানো সিঁড়ি, রঙিন কাঁচ দেওয়া জানলায় সিল্কের পর্দা, চীনামাটির টবে কম্পমান অর্কিড। কাকে চাই আপনার? মিষ্টি মধুর কণ্ঠ। ম্যাগনোলিয়ার গন্ধের সঙ্গে যেন তার মিল আছে। তাকিয়ে দেখি গেটের ওপারে কোথা থেকে একটা ষোড়শী এসে দাঁড়িয়েছে। স্বাস্থ্য সমুজ্জ্বল, দীর্ঘকায়া, মেয়েটি গৌরাঙ্গী মেয়ে, ট্রাউজার পরা, সঙ্গে ছোট একটি সাইকেল। আবার প্রশ্ন হলো, কি দরকার? গর্জন বন্ধ করে শান্ত হয়ে দাঁড়ালো কুকুরটা। মেয়েটির মুখের দিকে মুখ তুলে প্রসাদাকাঙ্ক্ষীর মতন লুব্ধভাবে লেজ নাড়তে লাগলো। ভৃত শুকনো গলায় বললুম, রায়বাহাদুর আছেন? বাবা, হ্যাঁ আছেন বই কি। একটু দেখা হবে, সম্ভব হবে? আসুন। লোহার ফটক খুলে গেল। আস্ফালনের রাস্তায় এবার বিস্তৃত আমন্ত্রণ।
উজ্জ্বল মসৃণ পথ। আমার তালি দেওয়া জুতোটার চাইতে অনেক পরিষ্কার। সবুজ পর্দা সরিয়ে ভেতরের কার্পেটে পা দিলাম। নীল রঙের একটু স্নিগ্ধ আলোয় ঘরটা আচ্ছন্ন হয়ে আছে। সেটির উপর পা তুলে আধশোয়া অবস্থায় এক ভদ্রলোক কি পড়ছিলেন। আমাকে ঘরে ঢুকতে দেখেই উঠে বসলেন। নমস্কার প্রতি নমস্কারের পালা শেষ হলো। ভদ্রলোক বললেন, বসুন, কি দরকার? স্পন্দিত বুকে পরিচয়পত্রখানা বাড়িয়ে দিয়ে আসন নিলাম। রায়বাহাদুর খামখানা খুলে মনোনিবেশ করলেন চিঠিতে, আর আমি মাঝে মাঝে ভীরু দৃষ্টিতে তাকে লক্ষ্য করতে লাগলাম। ভারী গোল একখানা মুখ, টকটকে ফর্সা ত্বকের ভেতর দিয়ে যেন রক্তকণিকা বাইরে ফুটে বেরিয়ে পড়ছে। ব্লাড প্রেশার কথাটার ডাক্তারি সংজ্ঞা জানি না, কিন্তু কথাটির বাংলা অর্থ যদি রক্তাধিক্য হয়, তাহলে ভদ্রলোক নিশ্চয়ই ব্লাড প্রেশারে ভুগছেন। নিঃশব্দ কয়েকটি মুহূর্ত। কোথায় একটা ঘড়ি টিক টিক করছে। হাওয়ায় উড়ছে রায়বাহাদুরের কিমানোর হাতাটা। বাঁ হাতের অমানিকায় অমন জলজল করছে কি ওটা? হীরাই নিশ্চয়ই। চিঠি পড়া শেষ করে রায়বাহাদুর আমার মুখের দিকে তাকালেন। চোখের দৃষ্টি শান্ত আর উদার। অবচেতন মন থেকে কেমন একটা আশ্বাস যেন মাথা চাড়া দিয়ে উঠল। হয়তো হয়ে যেতে পারে চাকরিটা। প্রমোদর ছেলে তুমি? আরে, তাহলে তো তুমি আমার নিজের লোক। তোমার বাবা আর আমি ফরিদপুর ঈশান স্কুলে একসঙ্গেই পড়ছিলাম। প্রমোদ? হো, হি ওয়াজ এ নাইস বয়। আমি বিনয়ে মাথা নত করে রইলাম। তোমার বাবা যখন রেজিগনেশন দেয়, সে খবর আমি পেয়েছিলাম। ছোটবেলা থেকেই ও খুব স্পিরিটেড, অন্যায় কখনো সইতে পারত না। নইলে এত সহজে অমন চাকরি কেউ ছেড়ে দিলে? নিরুত্তর হয়ে থাকা ছাড়া আর কি করা যায়? পিতৃ প্রশংসায় বিনীত হয়ে থাকাই উচিত ভদ্র সন্তানের। তারপর চাকরি পাচ্ছ না যুদ্ধের বাজারে? এমএ পাশ করে কেরানিগিরি রুমেদারি করছো? বি আ ম্যান ইয়াং ফ্রেন্ড, বেরিয়ে পড়ো অ্যাডভেঞ্চারে। চাকরি নাও অ্যাক্টিভ সার্ভিসে, ভিড়ে পড়ো নেভিতে। বললাম, নানা রকম অসুবিধা আছে, অনেককে দেখাশোনা করতে হয়, তাছাড়া একটা অনিশ্চিত অবস্থার মধ্যে। অনিশ্চিত? তীক্ষ্ণ হয়ে উঠল রায়বাহাদুরের দৃষ্টি। জীবনটাই তো অনিশ্চিত হে ছোকরা। আমিও একদিন নিজেকে ভাসিয়ে দিয়েছিলাম অনিশ্চয়তার মধ্যে। সিঙ্গাপুরে কাটিয়েছি 10 বৎসর, ভেসে গেছি হাওয়াই, ম্যানিলা, তাহিতি, ফিলিপাইন, মিকাদোর, বিভিন্ন দেশে। পৃথিবীতে চোখ না মেলে দেখলে বাঁচবার অর্থই নেই কোনো। তা বটে। আমি ক্লিশভাবে হাসলাম। রায়বাহাদুরের কথাগুলো ভালো, অত্যন্ত মূল্যবান। অ্যাডভেঞ্চার নেই বলেই তো বাঙালির সমস্ত প্রতিভা ব্যর্থ হয়ে গেল। কিন্তু ভালো কথা জানলেই কি ভালো হওয়া যায়? যুদ্ধকে ভয় করি আমি। সাইরেনের শব্দে আমার বুকের ভেতরটা থরথর করে কেঁপে ওঠে। ইউবোট বিঘ্নিত ফেনিল সমুদ্রে নিরুদ্দেশ যাত্রা আমাকে কবি কল্পনায় উদ্বুদ্ধ করে তোলে না। তাছাড়া পৈতৃক অর্থে প্রশান্ত মহাসাগরের স্বপ্নরাজ্যে ভেসে বেড়ানো আর বোমারু ঈগলের মৃত্যু চক্ষুর তলায় দূরবীনিত শানিত চোখ মেলে অ্যান্টি এয়ারক্রাফট নিয়ে প্রতীক্ষা করা, আমার সন্দেহ হয় এ দুটোর মধ্যে অনেকখানি অসঙ্গত ব্যবধান আছে। পাইপে আগুন ধরিয়ে রায়বাহাদুর বললেন, কত জায়গাতে ঘুরেছি আমি। হাওয়াইয়ের সেই হুলহুলা ড্যান্স, স্টিভেনসন ব্যালেন্টাইন্সের প্রবাল দ্বীপের দেশ, ফিলিপাইনের জাদুবিদ্যা, বিচিত্র সব কালেকশন আমার। দেখবে? কালেকশন দেখবার মতন মনের অবস্থা নয়। 25 টাকার প্রাইভেট টিউশন আছে একটা, এখনই বেরিয়ে পড়তে হবে সেই উদ্দেশ্যে। কিন্তু পিতৃবন্ধু রায়বাহাদুরকে চটানো চলে না। তার কলমের একটা আঁচড়েই হয়ে যেতে পারে একটা চাকরি। উঠে জোরালো একটা ইলেকট্রিকের আলো জ্বাললেন রায়বাহাদুর। তারপর ঘরের একটা কোণে একটা লোহার আলমারি খুললেন তিনি। তার ড্রয়ার থেকে বেরিয়ে এলো কালো ভেলভেটের একটা বাক্স। সেটা এনে রাখলেন আমার সামনে। ঢাকনাটা খুলে বললেন, দেখছ? দেখলাম, কিন্তু এ কী কালেকশন? কতগুলো ছোট বড় হাড়ের টুকরো,
প্রত্যেকটার সঙ্গে একখানি করে নম্বরের ছোট লেবেল ঝুলছে। আশ্চর্য হয়ে বললাম, হার নাকি এগুলো? হ্যাঁ, হারই বই কি। আমার মুখোমুখি বসলেন রায়বাহাদুর। কিন্তু সাধারণ হার নয়, এদের প্রত্যেকেরই বিস্তৃত পরিচয় আছে, অমানুষিক সব গুণ আছে। সমস্ত প্যাসিফিক ঘুরে আমি এদের সংগ্রহ করেছি। কিন্তু 1 মিনিট প্লিজ। সুমি মাদার? সুশি ঘরে ঢুকল, সেই মেয়েটি। ডাকছো বাপি? আমাদের চা? বলছি এক্ষুনি। নাচের ভঙ্গিতে সমস্ত তনুদেহটিকে একটা দোলা দিয়ে সুশি বেরিয়ে গেল। রায়বাহাদুর আবার আমার দিকে দৃষ্টি প্রসারিত করলেন। তারপর দামি দুর্লভ একখণ্ড হীরার মতন পরম যত্নে এক টুকরো হার তুলে আনলেন বাক্স থেকে। বলতে পারো কিসের হার এটা? নিশ্চয়ই ভয়ানক একটা কিছুর। ভয়ে ভয়ে বললাম, গরিলা? ননসেন্স। রায়বাহাদুর প্রচণ্ড একটা ধমক লাগালেন আমাকে। প্রশান্ত মহাসাগরে গরিলা থেকে শুনেছ কখনো? এটা রেডোসিয়ানের স্বজাতীয় কোনো আদিম মানবের চোয়ালের হার। রোডেশিয়ান? হ্যাঁ, রোডেশিয়ান। রায়বাহাদুর স্পষ্ট অপ্রসন্ন হয়ে উঠলেন। রোডেশিয়ানের নাম জানো না? অর্ধেক মানুষ অর্ধেক গরিলা। মাত্র কয়েকশো বছর আগেও পৃথিবীতে অস্তিত্ব ছিল তাদের। বোকার মতন বললাম, আখে হ্যাঁ, জানি বই কি। অবচেতন মনের কাছে সুরটা কেমন বাজলো মোসাহেবের মতন। কিন্তু উমেদারি করতে হলে মোসাহেবই তো অপরিহার্য। এটা সেই রোডেশিয়ান ক্লাসের কোনো জীবের হাড়, মানুষেরও বলতে পারো। কোথায় পেয়েছি জানো? মিয়ান্ডানাও দ্বীপের কাটাবাটু বলে জায়গা আছে একটা, তারই কাছে একটা গাঁয়ের সর্দারের কাছ থেকে এই হাড় আমি কিনেছিলাম। কত দাম দিয়ে কিনেছিলাম বলতে পারবে? 5,000 টাকা। 5,000 টাকা? রায়বাহাদুরের হাতের তেলোয় এই বস্তুটির দিকে স্তম্ভিত দৃষ্টিতে তাকিয়ে রইলাম আমি। ইঞ্চি 3 লম্বা, চ্যাপ্টা আকৃতির, অনেকটা ছুরির ফলার মতন দেখতে। বিবর্ণ হয়ে যাওয়ায় হরিদ্রাভ রং ধরেছে, রায়বাহাদুরের বিকটাকায় কুকুরগুলোর নোংরা দাঁতের মতন। খুব বেশি মনে হচ্ছে না? মোটেই নয়। এর ইতিহাস শুনলে তুমি। দূর থেকে একটা তীব্র কোলাহলে বাকি কথাগুলো উড়ে গেল মুহূর্তে। বাইরের পথে ট্রামের শব্দ, ঘরের ঘড়িটার টিকটিক করে ছন্দবদ্ধ সুরঝঙ্কারের শব্দ কিছুকেই ছাড়িয়ে সেই কোলাহল কানে এসে আঘাত করে। কিন্তু কলরবটাও পরিচিত নয়। কোনো অজ্ঞাত কারণে ক্ষুধার্ত জনতার সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। রায়বাহাদুরের মুখ অপ্রসন্ন হয়ে উঠল। পার্কের ওই ড্যাসিটিউডগুলোর জ্বালায় রাতে আর ঘুমানো যায় না। বোধহয় খাবার দাবার কিছু মিলেছে, তাই চিৎকার। খেতে পেলেও চিৎকার, না পেলেও চিৎকার। উফ! সবুজ পর্দা সরিয়ে একটা ট্রে নিয়ে বেয়ারা ঘরে ঢুকল। চা, খাবার। পিতৃদেবের বন্ধুত্বটা রায়বাহাদুর সত্যি সত্যি মনে রেখেছেন দেখা যাচ্ছে। এ যাত্রা বোধহয় হয়েই যাবে চাকরিটা। রায়বাহাদুর বললেন, নাও। বিনা বাক্যব্যয়ে একটা প্লেট কাছে টেনে নিলাম। খিদেও পেয়েছে বিলক্ষণ। সেই বেলা 11টায় মেস থেকে খেয়ে বেরিয়েছি। বেলা 5:30 বেজে গেছে এখন। এর মধ্যে 1 কাপ চাও খাইনি, একটা সিগারেট পর্যন্ত নয়। দূরে আবার সেই বুভুক্ষুদের চিৎকার। ডাস্টবিনে উল্টে ফেলে দিয়ে যেমন করে চিৎকারে ঝগড়া করে কুকুরের দল, মনুষ্যকে দেখতে পাচ্ছি। ওরা গোগ্রাসে গিলছে। খিচুড়ির ডেলা গলায় আটকে চোখ যেন ঠেলে বেরিয়ে আসছে ভেতর থেকে। অথচ আরও পাওয়ার জন্যে অবরুদ্ধ সুরে আর্তনাদ করছে। আর আমরা এখানে চা খাচ্ছি কত মার্জিত, কত সংযত আর ভদ্রভাবে। মুখটা সিকি ইঞ্চি ফাঁক করে দাঁতের কোণে কেক কাটছি। উদ্দেশ্যটা যেন খাওয়া নয়, ঘাসের শীষ চিবোনোর মতন দাঁতের একটুখানি বিলাসিতা মাত্র। চায়ের কাপে এমনভাবে চুমুক দিচ্ছি যেন এতটুকু শব্দ হচ্ছে না। ঠোঁটের আগায় আলকাভাবে চুম্বনের মতন একটু কিছু ছোঁয়াচ লাগছে মাত্র। গপ গপ করে গেলা, হুস হাস করে শব্দ করা, জীবনের সমস্ত অ্যাস্থেটিক আনন্দ তাতে বিস্বাদ হয়ে যায়।
খাওয়াটা যেন স্থূল, তেমনই গ্রাম্য হয়ে ওঠে। মুখ থেকে চায়ের পেয়ালা নামিয়ে রায়বাহাদুর বললেন, হ্যাঁ, কি বলছিলাম যেন? এই হাড়খানা বড় বিচিত্রভাবে সংগ্রহ করেছিলাম এটাকে। ওখানকার সর্দার এই খানাকে পরতো মুকুটে, কারণ যার মাথায় এই হাড় থাকবে সে হবে যুদ্ধে অজেয়। শত্রুর হাজার অস্ত্রাঘাতও তার কোনো অনিষ্ট করতে পারবে না। ওদের কোনো এক জাদুকর পুরোহিত এতে মন্ত্রসিদ্ধ করে দিয়েছিলেন। অনেক কষ্টে আমি এটা জোগাড় করি, ইউরোপিয়ার অপূর্ব নমুনা হিসাবে। ওয়েল, ইয়াং ম্যান, জাদুবিদ্যায় বিশ্বাস করো তুমি? সন্ধ্যা ঘনিয়ে আসছে ঘরের মধ্যে। মনোহর পুকুর পাড় থেকে অবিচ্ছিন্ন চিৎকার, জাদুবিদ্যায় বিশ্বাস করিবই কি? শস্য শ্যামল লক্ষ্মীর ভাণ্ডার বাংলা। হরিবর্মন দেব, শশাঙ্ক, নরেন্দ্রের তলোয়ার ঝলসিত বাংলা। কার মন্ত্র বলে সেই বাংলা থেকে উঠে এলো এই প্রেতের দল? মাঠ ভরা ফসল কার মন্ত্রে নিশ্চিহ্ন হয়ে মিলিয়ে গেল? একটি কণাও পড়ে রইল না কোনোখানে। জাদুবিদ্যায় বিশ্বাস না করে উপায় কি? বললাম, হ্যাঁ, কত রকম ব্যাপারই তো আছে, বিজ্ঞান দিয়ে কি আর তার। দেয়ার ইউ আর। 2 নম্বরের হারখানা হাতে তুলে নিয়ে রায়বাহাদুর বললেন, আমিও সেই কথাই বলছি। স্টিভেনসনের সেই গল্পগুলো পড়নি? দেখতে দেখতে একটা সাধারণ মানুষ 350 হাত লম্বা হয়ে ওঠে, বড় বড় পা ফেলে পার হয়ে যায় সমুদ্র, আর জলের তলায় নিমজ্জিত সব নাবিকদের কঙ্কালগুলো সেই অতিকায় পায়ের চাপে গুড়িয়ে যায় মড়মড় করে। তাহিরির আকাশে ঝড়ের কালো মেঘ রক্তের মতন রাঙা হয়ে ওঠে। খ্যাপা বাতাসের সঙ্গে সঙ্গে আগুনের হলকা বয়ে যায়। আকাশ থেকে যে বৃষ্টির ধারা নেমে আসে তা জল নয়, টকটকে তাজা রক্তের ফোঁটা। আর কেমন করে হয় জানো? এই রকম, ঠিক এমনি করে একখানা হাড়ের গুণে। ভীত শঙ্কিত দৃষ্টিতে আমি সেই হাড়ের দিকে তাকালাম। অন্য সময় হলে এসব কথা পঞ্জিকার মহিমা প্রসূত মনে হতো, কিন্তু সমস্ত আবহাওয়াটাই যেন এই সমস্ত কাহিনীর জন্যেই প্রস্তুত হয়ে আছে। ঘরের মধ্যে জ্বলছে জোরালো বিদ্যুতের আলো। গ্ল্যান্ডিফ্লোরা আর বাহাদুরের পাইক থেকে কড়া তামাকের গন্ধ। হাওয়ায় জানলার নীল পর্দাগুলো প্রশান্ত মহাসাগরের নীল তরঙ্গমালার মতন দোল খাচ্ছে। রায়বাহাদুরকে মনে হলো যেন অপরিচিত দেশের সেই অদ্ভুত কর্মা জাদুকর। তার হাতের হাড়ে মুহূর্তে ভেলকি লাগতে লাগলো। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় পুজো করে কুমারী মেয়েকে বলি দেয় ওরা। তারপর তাকে পুড়িয়ে হাড়গুলো যা থাকে তা মাটির তলায় পুঁতে দেয়। 7 বছর পরে মহা সমারোহে সেই হাড় তুলে আনা হয়, ফেলে দেওয়া হয় সমুদ্রে। সেই হাড় যে জলের তলা থেকে তুলে আনতে পারে সেই হয় এই জাদুবিদ্যার মালিক। যত প্রেতাত্মা সব তার অনুচর হয় তখন। যে যা খুশি করতে পারে। তাল তাল পাথর তার ক্ষমতায় সোনা হয়ে যায়। তার আদেশে লতা পাতাগুলো অজগর সাপ হয়ে ফনা তুলতে পারে। আমি বসে রইলাম মন্ত্রমুগ্ধের মতন। রায়বাহাদুরের চোখ দুটো জ্বলছে, হাতের হীরাটা জ্বলছে, জ্বলছে বলি দেওয়া সেই কুমারী মেয়ের হাড়খানা। নীল পর্দাগুলো জ্বলছে, আগুনের মতন জ্বলছে অতি তীব্র শক্তির বৈদ্যুতিক আলোটা। সমস্ত ঘরটা যেন জ্বলছে জ্বলন্ত হয়ে। আর সেই জ্বলন্ত ঘরের মাঝখানে মিলিয়ে যাচ্ছে ম্যাগনেলিয়ার গন্ধ, পাইকের তামাকের গন্ধ, ভেলভেটের বাক্স থেকে উঠে আসা কি একটা ঔষধ গন্ধ। মনে হলো যেন আমার সামনে একটা আগুনের কুণ্ডু জ্বলছে, তার লকলকে আগুনে পুড়ে যাচ্ছে এক তাল কাঁচা মাংস। তামাটে ধোঁয়ায় ছড়িয়ে পড়ছে দগ্ধ মেদ আর চুলের অত্যুগ্র গন্ধ। যেন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। চারটি ভাত দাও মা, একটুখানি ফ্যান। মোহ ভেঙে গেল মুহূর্তে। তাহিরি দ্বীপের মানুষ পুড়ছে না, পুড়ছে কলকাতায়। বুভুক্ষার লেলিহান শিখায়। রাসবিহারী অ্যাভিনিউয়ের বিরাম নেই ট্রাফিকের।
ট্রাম চলছে, মোটর চলছে, চলছে স্বপ্নময় লোকযাত্রা। কিন্তু সব কিছুকে ছাড়িয়ে ওই চিৎকার এসে ঘা দিচ্ছে কানে। কি অস্বাভাবিক গলার জোর, কি দানবীয় আর্তনাদ! মরবার আগে মানুষের গলার স্বর কি এই রকমই গগনভেদী হয়ে ওঠে? রায়বাহাদুর আবার ভ্রুকঞ্চিত করলেন বিরক্তিতে। শব্দটা তারও কানে এসেছে। বড় বেশি প্রত্যক্ষ, বড় বেশি বাস্তব। মানুষের ক্ষুধাটা বড় বেশি নগ্ন। এক মুহূর্ত ভুলে যাওয়ার জো নেই, তলিয়ে যাওয়ার উপায় নেই কোথাও। কোথাও তাহিরি, ম্যালিনা, হনলুলুর জাদুরাজ্য, আর কোথায়... কিন্তু আমার মনে পড়ে গেল, তার দরজায় দুটো করাল দর্শন কুকুর। নতুন গিনির মতন ঝকঝকে পিংঘল চোখ মেলে তাহারা পাহারা দিচ্ছে। কোনো রবাহুরের সাধ্য নেই তাদের সতর্ক প্রহরা পেরিয়ে এ রাজ্যে অনধিকার প্রবেশ করে। এ জাদুমন্ত্রের দেশ। বাইরের পৃথিবীতে যতই ক্ষুধা উত্তাল হয়ে উঠুক না কেন, এখানকার ফুলের গন্ধ, রায়বাহাদুরের হাতের জলজলে হীরাখানা, অথবা নীল পর্দার গায়ে বিদ্যুতের আলো, কোনোখানেই তার এতটুকু বৈলক্ষণ্য দেখা যাবে না। এই হারগুলো আমার বহু যত্নের কালেকশন, অনেক আছে। প্রত্যেকটারই এরকম সমস্ত গুণ রয়েছে। প্যাসিফিক ঘুরবার সময় এগুলো সংগ্রহ করাই হবি ছিল আমার। ভাবছি এই নিয়েই বই লিখব একখানা। কেমন যেন অস্বস্তি লাগছে। কেবলই মনে হচ্ছে একটা অমানসিক গন্ধ নাকে আসছে। আগুনের গন্ধ, পোড়া মাংসের গন্ধ। পালাতে পারলে বেঁচে যাই। কিন্তু চাকরিটা, রায়বাহাদুরের কলমের একটা আঁচড়, মাত্র একটি আঁচড়েই সেটা হয়ে যেতে পারে। হার জোগাড় করেছি, কিন্তু মন্ত্রগুলো পাইনি। সেগুলো অনধিকারীদের শেখায় না ওরা। যদি পাওয়া যেত... রায়বাহাদুর হাসলেন। যদি পাওয়া যেত তাহলে এতদিনে কি অঘটন ঘটিয়ে বসতাম কে জানে। হয়তো সমস্ত পৃথিবীর চেহারাটাই বদলে যেত মন্ত্র বলে। আর এই যে ছোট্ট দাঁতটা দেখছ, এটা... অস্থিরাজ্য থেকে যখন মুক্তি পেলাম তখন রাত 9টার কাছাকাছি। উপসংহারে রায়বাহাদুর বললেন, ইয়াং ম্যান, কেন 50-60 টাকার চাকরির জন্য ঘোরাঘুরি করছো? ভাগ্যের সন্ধানে বেরিয়ে পড়ো। নাম লেখাও অ্যাক্টিভ সার্ভিসে। সামনে পড়ে রয়েছে সমুদ্র, পড়ে রয়েছে পৃথিবী। কেরানিগিরি করে কি হবে? ক্লান্ত নিরাশ গলায় বললাম, তা বটে, কিন্তু চাকরিটা পেলে... ওই চাকরি বাকরি করে উচ্ছনে গেল দেশটা। রায়বাহাদুর উদ্দীপিত হয়ে উঠলেন, তুমি প্রমোদর ছেলে, বাপের নাম রাখতে হবে তোমাকে। একটা নগণ্য কলম পেশার চাকরির মধ্যে নিজের সমস্ত ফিউচারকে নষ্ট করে দিও না। আই উইশ ইউ অল সাকসেস ইন লাইফ। আচ্ছা, গুড নাইট। নমস্কার। ব্ল্যাকআউটের আলোহীন পথ। উপদেশের বোঝা ঘাড়ে করে ভারী পায়ে চললাম এগিয়ে। টিউশনিতে আজ আর যাওয়া হলো না। ছাত্রের বাবা মহাজন লোক, পয়সা বাজে খরচ করেন না। একদিনের মাইনে কেটে নেওয়া বিচিত্র নয়। সামনে ডাস্টবিন, পাশের অবগণ্ঠিত ল্যাম্পপোস্ট থেকে একটা ছোট আলোকচক্র পড়েছে তার ওপর। 3-4 জন অমানসিক মানুষ তার ভেতরে হাত ডুবিয়ে খুঁজছে খাদ্য। একটু দূরেই একটা কঙ্কালসার কুকুরের ছায়ামূর্তি। নতুন প্রতিযোগীদের কাছে ভিড়বার ভরসা পাচ্ছে না। কাঠির মতন হাত পা আর বেলুনের মতন পেটওয়ালা একটা ছোট ছেলে দুহাতে কি চুষছে প্রাণপণে। হাড়? হ্যাঁ, হাড়ই তো। আমি প্রথমে থেমে গেলাম। কোথায় একটা সাদৃশ্য বোধ। সেই বলি দেওয়া কুমারী মেয়েটার হাড়খানার মতোই তো দেখতে লাগছে, যার গুণে তাহিরির আকাশে রুধিরাক্ত মেঘ ভেসে ওঠে। ঝড়ের সঙ্গে সঙ্গে আগুনের ঝাপটা বয়ে যায়, ঝড়ঝড় করে ঝড়ে তাজা রক্তের বৃষ্টি। কলকাতার আকাশেও কি মেঘ করেছে? ভালো করে তারাগুলোকে তো দেখতে পাচ্ছি না। ওই কালো আকাশের রং আগুনের মতন লাল হয়ে উঠবে কবে? ওই ম্যাগনোলিয়ার গন্ধরচিত মিঠে হাওয়ায় ঝোড়ো আগুনের ঝলক লক লক করে বয়ে যাবে কবে? হাড় ওরা পেয়েছে, কেবল মন্ত্র পাওয়াটাই বাকি।